আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আচ্ছা, বুকের বাম পাশে হাত দিয়ে একটা সত্যি কথা বলুন তো, আপনারা যারা দিনের পর দিন আমেরিকা আর ইরানের এই স্নায়ু যুদ্ধ দেখছেন, তাদের অনেকের মনেই একটা গোপন ইচ্ছে বা স্বপ্ন লুকিয়ে আছে, তাই না? নিশ্চয়ই ভাবছেন, আহা, কবে সেই দিনটা আসবে, কবে নিজের কানে শুনবো যে ইরানের মিসাইল আমেরিকার ওই বিশাল যুদ্ধজাহাজকে মাঝ সমুদ্রে ডুবিয়ে দিয়েছে, কিংবা আমার মৃত্যুর আগে অন্তত এটুকু যদি দেখতে পারতাম যে আমেরিকার মতো দাপুটে সুপার পাওয়ার কারো ভয়ে পিছু হটেছে। প্রিয় দর্শক, আপনাদের সেই মনের ইচ্ছা উপরওয়ালা বোধহয় কবুল করে নিয়েছেন। হ্যাঁ, মিসাইল মেরে জাহাজ হয়তো আজ ডোবানো হয়নি, কিন্তু তার চেয়েও লজ্জাজনক ঘটনা ঘটেছে আমেরিকার জন্য, ইরানের ভয়ে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ইরানের ভয়ে আমেরিকার সেই গর্বের নৌবহর আজ ল্যাজ গুটিয়ে পালিয়েছে। আজকের ভিডিও শুরুতেই দিচ্ছি সেই ব্রেকিং নিউজ, যা বিশ্বের বড় বড় মিডিয়া ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও এখন আর লুকাতে পারছে না। আমেরিকা আর শিকারই নয়, আজ তারা নিজেরাই শিকারে পরিণত হওয়ার ভয়ে 1400 কিলোমিটার পিছু হটেছে। আমেরিকা, দ্য সিল অফ সুপার পাওয়ার ওয়ার্ল্ড, যাদের একটা ধমকে বিশ্বের বড় বড় দেশের সরকার নড়ে যায়, আজ তাদের অবস্থানটা ঠিক কোথায় জানেন? লেজ গুটিয়ে পালানো। বাংলায় এর চেয়ে ভালো কোনো উপমা আমার এই মুহূর্তে মনে আসছে না। ডোনাল্ড ট্রাম্প বুক ফুলিয়ে বলেছিলেন তিনি নাকি ইরানকে ম্যাপ থেকে মুছে ফেলবেন, পাঠিয়েছিলেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন। কিন্তু আজ ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে খবর আসছে সেই গর্বের যুদ্ধজাহাজ ইরান বর্ডার থেকে ভয়ে, হ্যাঁ আমি আবার বলছি ভয়ে, 1400 কিলোমিটার দূরে পালিয়ে গেছে। ভাবছেন কেন? কারণটা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। আমেরিকা ভেবেছিল তারা শিকারে বেরিয়েছে, কিন্তু মাঝ সমুদ্রে গিয়ে তারা বুঝতে পেরেছে তারা শিকারই নয়, তারা আসলে শিকার হতে চলেছে। ইরানের একটা ড্রোন নামিয়ে আমেরিকা হয়তো ভাবছে তারা বিরাট কিছু একটা করে ফেলেছে, কিন্তু তারা জানে না এটা ছিল ইরানের পাতা একটা গভীর মারণ ফাঁদ। আজকের ভিডিওতে আমরা সেই ফাঁদ এবং আমেরিকার এই ঐতিহাসিক পিছু হটার পুরো পোস্টমর্টম করব। তাই একটু নড়ে চড়ে গুছিয়ে বসুন, কারণ খেলাটা আর একতরফা নেই, খেলাটা এবার পুরোপুরি ঘুরে গেছে। গত কয়েক সপ্তাহ ধরে আমরা কি দেখছি? আমেরিকা এবং ইরানের মধ্যে যেন একটা বারুদের স্তূপ তৈরি হয়েছে। একদিকে আমেরিকা তাদের F-35, F-18 হর্নেট, ডেস্ট্রয়ার সব এনে জড়ো করেছে পারস্য উপসাগরে। চীন সাগর থেকে সোজা যুদ্ধজাহাজ ঘুরিয়ে তারা ইরানের নাকের ডগায় এনে দাঁড় করিয়েছিল। উদ্দেশ্য পরিষ্কার, ইরানকে ভয় দেখানো অথবা হামলা করা। কিন্তু গত 24 ঘন্টায় যা ঘটেছে তা আধুনিক যুদ্ধের ইতিহাসে ভাই খুব কমই দেখা যায়। আমরা খুব লাকি তাই দেখতে পাচ্ছি। গত কালকের ঘটনা, আজ সকালে আমি আপনাদের রিপোর্ট দিয়েছি, আজকের প্রথম রিপোর্ট ছিল সেটা। আমেরিকা দাবি করেছে তাদের F-35 যুদ্ধ বিমান ইরানের একটি সার্ভেলেন্স ড্রোনকে গুলি করে নামিয়েছে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বাহ, আমেরিকার কি শক্তি, কিন্তু মুদ্রার উল্টো পিঠটা কেউ আপনাকে দেখাচ্ছে না। ওই ড্রোনটি ভূপাতিত হওয়ার আগেই এমন কিছু তথ্য এবং ছবি ইরানি কমান্ড সেন্টারে পাঠিয়ে দিয়েছে, যার ফলে আমেরিকার পায়ের তলার মাটি সরে গেছে। আর ঠিক তারপরেই ওয়াশিংটন থেকে এমার্জেন্সি অর্ডার এলো, জাহাজ ঘোরাও, পালাও ওখান থেকে। কেন এই পলায়ন? কি এমন দেখলো আমেরিকা যে তাদের মতো সুপার পাওয়ারকে 1400 কিলোমিটার পিছু হটতে বাধ্য করলো? আজকের প্রথম এবং সবচেয়ে বড় ব্রেকিং, ইরানের চাবাহার পোর্টের সামনে বুক চিতিয়ে দাঁড়ানো আমেরিকার $20 বিলিয়ন এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস আব্রাহাম লিঙ্কন কেন হঠাৎ করে 1400 কিলোমিটার দূরে সরে গেল? পেন্টাগনের এই প্যানিক অর্ডারের আসল রহস্য কি? পুরো ভিডিওটি না দেখলে আপনি বুঝতেই পারবেন না মধ্যপ্রাচ্যে বর্তমানে কি ভয়ঙ্কর এক খেলা চলছে। আসুন প্রথমে কথা বলি সেই ড্রোন এবং F-35 এর ঘটনাটি নিয়ে। আমেরিকা খুব গর্ব করে প্রচার করেছে যে আমরা ইরানের ড্রোন ধ্বংস করেছি। আচ্ছা, সিরিয়াসলি বলুন তো, একটা মশা মারার জন্য কেউ কি কামান দাগে? ইরানের একটা সামান্য ড্রোন মারার জন্য আমেরিকাকে ব্যবহার করতে হলো তাদের সবচেয়ে দামি 5th জেনারেশন F-35 জেট।
খবর কি পড়বো, আমার তো এমনিতেই এ হয়ে যাচ্ছে। এখানেই আসল খেলা। ইরান ওই ড্রোনটি পাঠিয়েছিল টোপ হিসাবে। ওটা ছিল একটা সুসাইড মিশন। ইরান জানতো আমেরিকা ওটা মারবে, কিন্তু ড্রোনটি ধ্বংস হওয়ার আগে আমেরিকার ডিস্ট্রয়ার, এয়ারক্রাফট ক্যারিয়ারের এক্স্যাক্ট পজিশন, তাদের র্যাডার ফ্রিকোয়েন্সি এবং ডিফেন্স সিস্টেমের দুর্বলতাগুলো স্ক্যান করে ইরানি মিসাইল বেসে পাঠিয়ে দিয়েছে। আমেরিকা যখন ড্রোনটি মারলো তখন ভাবলো তারা জিতে গেছে, কিন্তু কিছুক্ষণ পরেই তারা রিয়েলাইজ করলো তাদের লোকেশন এখন লকড। ইরানের হাজার হাজার অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং সোয়াম বোট বা ওই ছোট ছোট আত্মঘাতী স্পিড বোট এখন আমেরিকার জাহাজের দিকে একেবারে তাক করা। আমেরিকার কাছে ইন্টেলিজেন্স রিপোর্ট এলো ইরান আর ডিফেন্স করবে না। যেই মুহূর্তে আমেরিকা ভুল করেও একটা মিসাইল ছুড়বে, সাথে সাথে হাজার হাজার মিসাইল বৃষ্টির মতো আব্রাহাম লিঙ্কনের উপর আছড়ে পড়বে। $20 বিলিয়ন জাহাজ, 5,000 নাবিক, সবাই সাগরের তলায় যাবে। এই ভয়টাই আমেরিকাকে বাধ্য করেছে জাহাজ ঘোরাতে। এখন প্রশ্ন হলো, ঠিক 1400 কিলোমিটার দূরেই কেন গেল? কেন 1000 বা 2000 নয়? এখানেই আছে মিলিটারি স্ট্র্যাটেজির একটা গভীর হিসেব। দেখুন, ইরানের ব্যালিস্টিক মিসাইল এবং ক্রুজ মিসাইলগুলোর একটা নির্দিষ্ট কিল জোন আছে। পারস্য উপসাগরের সরু পথে আমেরিকার বিশাল জাহাজগুলো মূলত ওই বসে থাকা হাঁসের মতো। ইরান চারিদিক থেকে, স্থল, জল এবং আকাশ থেকে ওদের ঘিরে ফেলেছিল। ওয়াশিংটন থেকে সোজা অর্ডার এলো, তোমরা ইরানের মিসাইল রেঞ্জের বাইরে যাও। চিন্তা করুন একবার, যে ট্রাম্প বলেছিলেন ইরানকে ধুলোয় মিশিয়ে দেবেন, আজ তিনি তার নৌবহরকে বলছেন ইরানের বর্ডারের কাছেও না ঘেঁষতে। এটা কি সুপার পাওয়ারের আচরণ, নাকি এটা স্বীকার করে নেওয়া যে ইরানের সামরিক শক্তিকে আমরা আন্ডার এস্টিমেট করেছিলাম? আমেরিকা ভেবেছিল তাদের F-18 হর্নেট বিমানগুলো দিয়ে হামলা করবে, কিন্তু এখন জাহাজ এত দূরে সরে গেছে যে F-18 এর রেঞ্জ আর কভার করছে না। মানে আমেরিকা নিজেকে বাঁচাতে গিয়ে নিজেরই হাত পা বেঁধে ফেলেছে। একেই বলে গর্ত খুঁড়লে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। এবার আসি জিওপলিটিক্সের আরও একটু গভীর বিশ্লেষণে। দেখুন, আমেরিকা কিন্তু শুধু যুদ্ধের ভরসায় ছিল না, তাদের প্ল্যান এ ছিল সম্পূর্ণ ভিন্ন। আপনারা জানেন সিরিয়াতে কি হয়েছিল। বাশার আল আসাদকে সরানোর জন্য আমেরিকা ও ইসরায়েল প্রথমে দেশের ভিতরে দাঙ্গা বাঁধিয়েছিল, তারপর অস্ত্র দিয়ে গৃহযুদ্ধ শুরু করেছিল। ঠিক একই ছক তারা কষেছিল ইরানের জন্য। ট্রাম্প এবং নেতানিয়াহুর প্ল্যান ছিল প্রথমে ইরানের ভিতরে অর্থনৈতিক অবরোধ দিয়ে মানুষের জীবন অতিষ্ঠ করে তোলা হবে, তারপর সরকারের বিরুদ্ধে মানুষকে রাস্তায় নামানো হবে, দাঙ্গা হবে, পার্লামেন্ট জ্বলবে, সেনাপ্রধানরা নিহত হবেন, আর সেই বিশৃঙ্খলার সুযোগে আমেরিকা শান্তি রক্ষার নামে ইরানে ঢুকবে। তাদের প্ল্যান এতটাই পাকা ছিল যে পশ্চিমা মিডিয়াতে গুজব রটিয়ে দেয়া হয়েছিল যে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি ভয়ে রাশিয়া পালিয়ে যাচ্ছেন। আমি এই নিউজ কভার করেছিলাম, সেদিনও আপনাদের একই কথা বলেছিলাম যে এগুলো পশ্চিমা মিডিয়ার গুজব ছাড়া আর কিছুই নয়। কিন্তু মানে ভাবা যায় কি ধরনের গেম চলছে। কিন্তু এখন বাস্তবতা কি? ইরানের ইন্টেলিজেন্স সার্ভিস আমেরিকার এই পুরো প্ল্যান আগেই ধরে ফেলেছিল। হ্যাঁ, ইরানে বিক্ষোভ হয়েছে, কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু ইরান সরকার অত্যন্ত কঠোর হাতে, এমনকি ইন্টারনেট বন্ধ করে দিয়ে হলেও সেই ফরেন স্পন্সার্ড দাঙ্গাকে দমন করেছে। আমেরিকা এবং ইসরায়েল চেয়েছিল ইরানের ভেতর থেকে ধস নামাতে। তারা ভেবেছিল ইরানের জনগণ তাদের নেতাদের মেরে ফেলবে, কিন্তু আয়াতুল্লাহ খামেনি এবং তার গার্ডসরা যেভাবে পরিস্থিতি সামাল দিয়েছে তাতে সেটা পশ্চিমাদের কাছে দুঃস্বপ্নের মতো। তাদের 250টির বেশি প্ল্যান ভেস্তে গেছে। পার্লামেন্ট দখলের প্ল্যান, সেনা ক্যাম্প ওড়ানোর প্ল্যান, সব ফ্লপ। আজ যখন আমেরিকা দেখলো ভেতর থেকে ইরান ভাঙছে না, তখনই তারা বাইরে থেকে জাহাজ এনে ভয় দেখাতে চাইলো, কিন্তু আবার হাসি পাচ্ছে। কিন্তু সেখানেও তারা ব্যর্থ। অর্থাৎ প্ল্যান এ অভ্যুত্থান, ব্যর্থ; প্ল্যান বি যুদ্ধ, ব্যর্থ। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো ইরানের মানসিকতার পরিবর্তন। এত বছর ধরে আমরা দেখেছি ইরান মার খেলে প্রায় হজম করে নিত, কিন্তু এবার আয়াতুল্লাহ খামেনি ইরানের মিলিটারি ডক্টরিন বা যুদ্ধের নীতি পুরোপুরি বদলে দিয়েছেন। ইরান এখন রিয়েল টাইম ইন্টেলিজেন্স ব্যবহার করছে, আর এই কাজে তাদের সাহায্য করছে কে? অবশ্যই চীন এবং রাশিয়া, যে যাই বলুক।
চীনের স্যাটেলাইটগুলো এখন 24 ঘন্টা আমেরিকার প্রতিটি মুভমেন্ট ট্র্যাক করছে। আমেরিকা কাতার থেকে প্লেন ওড়াচ্ছে নাকি কুয়েতের আল উদিদ বেস থেকে ওড়াচ্ছে, সব ছবি ইরানের টেবিলে রিয়েল টাইমে চলে আসছে। আমেরিকা আর লুকিয়ে কিচ্ছুটি করতে পারছে না। ইরান পরিষ্কার বলে দিয়েছে, আমরা বসে থাকবো না। যদি মনে হয় আমেরিকা হামলার প্রস্তুতি নিচ্ছে, আমরা প্রিএম্পটিভ স্ট্রাইক করব। চিন্তা করুন এবার, একটা দেশ যাদের বছরের পর বছর স্যাংশন দিয়ে রাখা হয়েছে, তারা আজ আমেরিকার চোখের দিকে তাকিয়ে বলছে, সাহস থাকলে আয়, আয় সাহস থাকলে। আমেরিকা এটা আশা করেনি। তারা ভেবেছিল ইরান ভয় পাবে, কিন্তু ইরান দেখালো যে যখন পিঠ দেওয়ালে ঠেকে যায় তখন বিড়ালও বাঘের মতো আচরণ করে। আমেরিকার এই অসহায়ত্ব আপনারা আরো একটা জায়গায় বুঝতে পারবেন। খেয়াল করেছেন কিনা জানি না, আমেরিকা হঠাৎ করেই এখন ভারতের প্রতি খুব নমনীয় হয়ে গেছে। যে আমেরিকা কিছুদিন আগেও ভারতের উপর ট্যারিফ বা শুল্ক নিয়ে ব্যাপক ঝামেলা করছিল, তারা এখন ভারতের সাথে দোস্তি বাড়াতে ব্যস্ত। কেন জানেন? কারণ আমেরিকা একা আর পারছে না। তাদের অর্থনীতি নড়বড়ে, ডলারের মান নিয়ে প্রশ্ন উঠছে, চীন চোখ রাঙাচ্ছে, রাশিয়া ইউক্রেনে ব্যস্ত, কিন্তু ইরানের পিছনে দাঁড়িয়ে আছে। এই অবস্থায় আমেরিকা চায় ভারতকে তাদের পাশে রাখতে বা অন্তত নিউট্রাল রাখতে। আমেরিকা বুঝতে পারছে যদি এখন যুদ্ধ লাগে আর তাদের এয়ারক্রাফট ক্যারিয়ার ডুবে যায়, তাহলে বিশ্বজুড়ে আমেরিকার ওই সুপার পাওয়ার তকমাটা চিরতরের জন্য ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। তাই তারা মুখে যতই হুঙ্কার দিক, তলে তলে তারা পালানোর পথ খুঁজছে। ট্রাম্পের ওই আমি আসছি, আমি উড়িয়ে দেব, এগুলো এখন শুধুই ফাঁকা বুলি প্রমাণিত হচ্ছে, যা তাদের নিজেদের মিডিয়াও আর বিশ্বাস করছে না। এখন সবশেষে একটা কথাই বলবো, দেখুন, যুদ্ধ কেউ চায় না, কিন্তু আমেরিকা যেভাবে দাদাগিরি ফলাতে গিয়েছিল, ইরান তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে দাদাগিরির দিন শেষ। 1400 কিলোমিটার দূরে সরে যাওয়াটা কেবল একটা জাহাজের সরে যাওয়া নয়, এটা আমেরিকার আত্মবিশ্বাসের সরে যাওয়া। তারা বুঝতে পেরেছে ইরান ইরাক বা আফগানিস্তান নয়, এখানে ঢুকলে বের হওয়ার রাস্তা পাওয়া যাবে না। ড্রোন ভূপাতিত করে আমেরিকা হয়তো একটা ছোট্ট ট্যাকটিক্যাল জয় পেয়েছে, কিন্তু স্ট্র্যাটেজিক বা কৌশলগত দিক থেকে তারা ইরানের পাতা ফাঁদে পা দিয়ে ফেলেছে। এখন তারা চাইলেও সামনে এগোতে পারবে না, আবার পিছু হটলে মান সম্মান থাকবে না। এ এক অদ্ভুত পরিস্থিতি, অদ্ভুত, সত্যিই অদ্ভুত পরিস্থিতি। শ্যাম রাখি না কুল রাখি, এরকম একটা অবস্থা। এখন দেখার বিষয়, আমেরিকা তাদের এই অপমান হজম করে চুপচাপ বসে থাকে, নাকি ইগোর বশবর্তী হয়ে এমন কোনো ভুল করে বসে যা তৃতীয় বিশ্বযুদ্ধের কারণ হয়ে দাঁড়ায়। তবে আমার ব্যক্তিগত মতামত, আমেরিকা এখন আর সেই রিস্ক নেবে না, কারণ বাণিজ্যের ক্ষতি তারা সইতে পারে, কিন্তু এয়ারক্রাফট ক্যারিয়ার ডোবার দৃশ্য তারা স্বপ্নেও দেখতে চায় না। এখন আপনাদের কি মনে হয়, আমেরিকা কি ভয়ে পিছু হটলো, নাকি এটা কোনো নতুন ঝড়ের পূর্বাভাস? আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনাদের প্রতিটি কমেন্ট আমি পড়ি এবং সেখান থেকেই পরবর্তী ভিডিওর রসদ পাই। আর ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে, তাহলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে সত্যটা ছড়িয়ে দিন। আর হ্যাঁ, জিও পলিটিক্সের এমন গভীর বিশ্লেষণ শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত চোখ কান খোলা রাখুন, কারণ মনে রাখবেন, খবর যা দেখছেন আসল ঘটনা তার চেয়েও গভীর। ধন্যবাদ আপনাদের সকলকে।